অভ্যাস, আমি কথা বুঝিয়ে বলতে পারি না। কথা কেন বুঝিয়ে বলতে পারি না, এটা অনেক বড় ইতিহাস, এটা আজকে না বলি। আমার আমার কেউ যদি অতিথি বলে যে মামা বারো অতিথি বলতেছে, স্পেশাল একটা চেয়ার দিচ্ছে, স্পেশাল ভাবে আমাকে সম্বোধন করছে, আমার কাছে আনিজি লাগতেছে। আমি মিলন, আমি একেবারে সবার সাথে মিশে থাকতে চাই, স্পেশাল কেউ না। আর 17 দিন আমার বাবা ছিলেন। আমার বাবা কেমন লোক ছিল? আমার বাবা একেবারে একদম সাধারণ মানুষ ছিল, বাবার কোনো পরিচয় ছিল না। আমার বাবা জাস্ট বিভিন্ন মৌসুমি ব্যবসা করতো, বেগুনের সিজনে বেগুনের ব্যবসা, কাঁঠালের সিজনে কাঁঠালের ব্যবসা। আমার বাড়ি যখন তোলা উন্নয়ন ঘুরেছিল, শ্রীপুরে সর্বপ্রথম আমরাই সরকারি টাকা পাই। এবং এই যে মরহুম কিতাবিল মরহুম একবলি মাস্টার, এই দুইজন আমার বাবার কাছে তারা গেছিল যে আমাকে 2000 টাকা দেও, তোমাদেরকে এই জঙ্গলটা আমি টিলাটা তোমাদের দিয়ে দিই। আমার বাপসা স্যার বললো কি টাকা দিয়ে আমরা জঙ্গল কিনবো না। আমরা কি করছি, আমার বাপসা স্যারকে ধানের জমি কিনছি, নাহলে আজকে মানুষ রাস্তা অর্ধেকটা জমি আমাদের থাকতো, এই জঙ্গল আমরা কিনি নেই। আমার বাবা একেবারে সহজ সরল ছিল মানুষ, কোনোদিন তার ওই যে ফিটারি বাটফারি ওলি বসতো না, একেবারে সাধারণ জনগণ ছিল। আমার বাবা 1998 সালে কর্ণাটকে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর আমি 2008 সালে আমি একটি স্কুল করি বাবার নামে, সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি। স্কুল করার কারণটা হলো আমার এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে আমি এলাকার প্রয়োজনে বর্তমানে এলাকায় অনেক স্কুল করে ব্যবসার উদ্দেশ্য নিয়ে, এলাকায় আপনার দেখবেন অনেক বড় বড় স্কুল আছে, তারা ব্যবসার উদ্দেশ্য নিয়ে করে কোটি কোটি ইনভেস্ট করে, কিন্তু আমি একেবারে কম টাকা নিয়ে মাত্র 25,000 টাকা নিয়ে আমি স্কুল শুরু করি। শুধু এলাকায় একটি স্কুল নেই বলে আমি একটি স্কুল শুরু করি। স্কুল 2018 সালে যেমন শ্রীপুরে অনেক ব্যক্তি ছিল, তারা অনেক সময় বাচ্চাদের সাথে অনিয়ম করছে, পাশাপাশি কিছু বাচ্চারা যা চাইছে তা দিতে পারে নাই। তাছাড়া হলো দেখা গেছে যে আমাদের পিএসসি পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে, আমাদের জেএসসি পরীক্ষা বন্ধ হয়ে গেছে, এই কিন্ডারগার্টেন সেক্টরটা এক ধরনের বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তখন আমি একটা বৃত্তি চালু করি, এই কৌশলগুলি সেলিম মামু আছে, মিজান বলেন মিজান আছে, এই থেকে সায়না আছে, এই 4-5টা সব 12টা স্কুল নিয়ে আমি বৃত্তি শুরু করি। ইনশাল্লাহ তখন 700 ছেলে মেয়ে পরীক্ষা দিছিল, আর সর্বশেষ এই বছর 236 স্কুলের 8,750 জন বাচ্চা পরীক্ষা দিচ্ছে আমাদের বৃত্তি প্রকল্পে। আমি আশা করি ভবিষ্যতে আরো ভালো করবে, তার কারণ একটাই, আমার কাছে কোনো ধরনের স্বজনপ্রীতি কোনো অনিয়ম পাবে না, আমি যা বলি তা করার চেষ্টা করি। আপনারা জানেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন, শ্রীপুর সদর, গাজীপুর সদর, শ্রীপুর, ঢালুগাঁ, পাশাপাশি আমাদের রৌমারী উপজেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় এই 4-5টা উপজেলায় আমরা বৃত্তি চালু করছি। এই এলাকার মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজন আছে। দেখা গেছে যে অনেক আত্মীয় স্বজনে কেউ বাড়িতে লাগে, কেউ বাড়িতে লাগে, পরীক্ষার পরে বলে যে আমার মেয়ে তোমার স্কুলে পরীক্ষা দিছিল, তোমার বৃত্তি দিয়ে অংশ করছিল, ঠিক বৃত্তি পাইছে না, বৃত্তি তো পাই না। অর্থাৎ আমি কোনো আত্মীয় দেখি না, আমি দেখি জাস্ট বাচ্চা খাতায় খেলেছি। কুসুমকলি বিদ্যানিকেতন এবছর 11 জন বৃত্তি পেয়েছে, তারপর 2 জন ট্যালেন্টফুল, 2 জন প্রথম গ্রেড, 2 জন প্রথম গ্রেড আর 2 জন ট্যালেন্টফুল, বাকিরা সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে। ওনার সাথে পরীক্ষার আগে থেকে রেজাল্ট পর্যন্ত ওনার সাথে কোনো যোগাযোগ নেই। আপনারা অনেক চেষ্টা করবেন আমার কাছ থেকে এই সুবিধা নেওয়ার জন্য, পারবেন না। এবং আমার একটা বড় একটা ফ্রেন্ড সার্কেল আছে, এই বৃত্তিতে আমার 16 জন 17টি কেন্দ্রে প্রায় 500 শিক্ষক শিক্ষিকা একযোগে কাজ করছে। আমার 20 জন বন্ধু বান্ধব, মামার মতো 20 জন বন্ধু বান্ধব রাতে দিনে কাজ করছে। যে সকল বন্ধু বান্ধব কাজ করছে অনেকে ভাবে যে তারা একসাথে চলে, হয়তো প্রশ্ন তারা করে বা কি করে না করে, কখনো বলতে পারবে না যে তারা এভাবে কেউ জানে কিনা। প্রশ্ন প্রণয়ন একটা বৃত্তির মেন হলো প্রশ্ন আর খাতা মূল্যায়ন। আমি প্রশ্ন আমি কোথা থেকে করি, একমাত্র আল্লাহ আর আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না কোথা থেকে প্রশ্ন করতেছি। পরীক্ষা দিয়ে সকালে শুধু প্রশ্নটা সাবমিট হচ্ছে,
খাতা মূল্যায়ন, খাতা আমি এত সুন্দর মূল্যায়ন করি নিখুঁতভাবে। অনেক গার্ডিয়ানরা আছে খাতা সন্দেহ লাগে, তারা আবার দৌড়ে যায় স্কুলে, যা দেখায় খাতা দেখে 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 না আমার তো ভুল আসছে, ভুল করছি, মাইনে নেই যেন আমার বাচ্চা ভুল করছে। তারপর প্রতিটা কাজ কম দেখবেন খুব নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি। আপনার বাচ্চাদেরকে বৃত্তিতে অংশ করাবেন। বৃত্তিতে অংশ করলে কি হবে আপনারা জানেন? বৃত্তিতে অংশ করলে আপনার বাচ্চার মেধা বিকাশ হবে। বৃত্তি না পায়, বৃত্তি পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার বাচ্চার মেধা বিকাশ হবে। যেখানে 9,500 ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছি, এই 9,500 ছেলেমেয়েদের মধ্যে আপনার বাচ্চা একজন, সে কততম স্থান আছে এটা আপনার জানা দরকার আছে। যে আমি দেখি কততম স্থান এখানে আছে। আমি আমার স্কুলের টিচারদের বলি যে আমি দেখতে চাই 206টি স্কুলের মধ্যে আমার স্কুল কততম, আমি দেখতে চাই। আপনার পড়ান কিনে আমি দেখবো, তাদের কাছে প্রশ্ন তাদের করাই না। এবং ডিউটির সময় দেখা গেছে আমার স্কুলের ডিউটি অন্য স্কুল টিচার দিচ্ছে, অন্য স্কুলে আমার টিচার ডিউটি দিচ্ছে। তা আমি এই বৃত্তিতে অংশ করাবেন আপনার ছেলেমেয়েদেরকে, যে কোনো বৃত্তি হোক। কেন বৃত্তিতে অংশ করাবেন? বৃত্তিতে অংশ করার পর সে কমপক্ষে বছরের শেষ 2 মাস প্রচন্ড লেখাপড়া করবে এই বৃত্তি নিয়ে, বৃত্তি পেয়ে দিতে হবে। এবং সে একদিন একটা কম্পিটিশনে অংশগ্রহণ করবে। কম্পিটিশন, প্রতিযোগিতা, আত্মজীবন শুরু প্রতিযোগিতায়। ছাত্র জীবন মানে কি? ছাত্র জীবন মানে কম্পিটিশনের যুগ। আপনি লেখাপড়া, ইউনিভার্সিটির ভর্তি, চাকরির ক্ষেত্রে ভর্তি, চাকরি ইন্টারভিউ, আপনি যেখানে যাবেন তাকে কম্পিটিশন করতে হবে, প্রতিযোগিতা টিকতে হবে। শুরু করেন ছোট থেকে, তার প্রতিযোগিতা শুরু করেন। আপনি এইভাবে বৃত্তিতে বাচ্চাদেরকে অংশ করাবেন, তার কম্পিটিশন শুরু হবে। তারা মাওনা কেন্দ্রে পরীক্ষা দিবে, শত শত ছেলেমেয়েদের সাথে সে মিশবে, সে দেখবে, একটা প্রফুল্ল হবে। আবার রেজাল্ট দিবে, রেজাল্টের আগে সে সারা বলবে না, আপসেট থাকবে। সকালে আমার রেজাল্ট প্রকাশ হবে, কি হচ্ছে আমার রেজাল্টে, কি হচ্ছে। প্রকাশ করার পর রেজাল্ট ভালো করবে, খারাপ করবে, যাই কিছু করবে। খারাপ করলে তবে একটা খারাপ অনুভূতি আসবে, আমি খারাপ করছি, আগে ভালো করতে হবে। আর ভালো করলে ভিতরে একটা অনুভূতি আসবে যে আমি আরো ভালো করছি। তারপর গতকালকে আমি দেখছি যে ছোট্ট একটা বাচ্চা সাধারণ বৃত্তি পেয়েছে। তার বাবা একটা মেডেলের দাম কত টাকা? 100 টাকা। যদি বৃত্তির বাচ্চার পিছনে কত টাকা খরচ করতেছে, তাকে মিষ্টি মুখ করাইতেছে, তাকে পোশাক কিনে দিচ্ছে, তাকে নিয়ে ঘুরতেছে। সারাদিন কালকে ফেসবুকে আমি ঢুকতে পারি নাই, শুধু বৃত্তির বিভিন্ন ধরনের পোস্ট, বৃত্তি নিয়ে পোস্ট। এই যে বাচ্চার একটা মেধা বিকাশ, এই যে বাচ্চার একটা আগ্রহ, এইটা আপনার মনে করেন যে মিনিমাম 6 মাস বাচ্চার মেধার বিকশিত আগায় গেছে। এই কারণে আপনারা বৃত্তিতে বাচ্চা অংশ করাবেন, যেগুলো বৃত্তি হোক। আমরা যারা সিনিয়র আছি, আমরা একটা সময় আমার মা চাষিরা, আমার দাদিরা আমাদের কি গল্প বলে ঘুম পাড়াতো? জোলার গল্প, পরীর গল্প, ভূতের গল্প, নাকি ভাই? আমি আমার ছেলেকে, আমার ছেলে বয়স 4 বছর, তার কাছে গেছিলাম, বাবা তুমি জোলা ছিল না, ভূত ছিল না, পরী ছিল না, তুমি কি ছিল? আমি সুপারম্যান চিনি, আয়রন ম্যান চিনি, আমি হাক চিনি, আরো কি বললো, আমি অত বলছি। দেখেন আমরা কত দূরে গেছি। আমার মা চাষিরা, আমার দাদিরা আমাদেরকে জোলার গল্প বলতো, রাত্রে ঘুমায় ঘুম পাড়ানি গল্প বলতো। আর আমার ছেলেমেয়েরা কি শিখতেছে? আয়রন ম্যান, সুপারম্যান, এগুলো নিয়ে সে অভ্যস্ত। আমরা যারা আছি, আমরা দেখেন সেই 1990-92 সালে এক ফুটবল খেলায় আমরা কি পুরস্কার পাইতাম? একটা 5 টাকা দামের আয়না আর 1 টাকা দামের একটা চিরুনি। এটা বলতো আয়না কাহবের খেলা। আয়না আর চিরুনি আমরা পুরস্কার পাইতাম। এই যে আয়না আর চিরুনি, আমার মনে হয়েছে আমার একটা ফুটবল খেলা বিজয়ী হয়ে 5 টাকা আয়না পেয়ে আমি যে আনন্দ ভোগ করছি, আজকে কোটি কোটি টাকা হাতে পেলে ওই আনন্দটা ফিরে পাই না, ফিরে আসে না। এই আপনার বাচ্চা একটা মেডেল পেয়েছে, এটা দেখবেন একটা সময় সে বড় হবে, আরো বড় হবে। এই যে অনুভূতি, তার যে একটা উপলব্ধি, তার আনন্দ, এটা সেই বড় হয়ে বুঝবে যে আমার এই মেডেলটা দরকার। আমরা এখন দেখবেন অনেকেই পুরাতন চিঠি খুঁজি, পুরাতন কেসেট, অডিও কেসেট, আমরা এখন নাই, অডিও কেসেট খুঁজি। আমরা অনেক পুরোনো জিনিসগুলোকে মায়া লাগে। এই তাদের একটা সময় যখন বড় হবে, তখন এই ছোট ছোট জিনিসগুলো তাদের মধ্যে একটা মায়া আঁকড়িয়ে ধরবে। একটা সময় দেখবেন আর 2টা বছর যাক, 3টা বছর যাক, দেখবেন আমাদের বই থাকবে না। এই যে অডিও কেসেটের মতো বইটাও হারিয়ে যাচ্ছে। এই পুরাতন বইগুলো সংরক্ষণ রাখবেন।
এই যে অডিও কেস দিচ্ছে বলে আমরা এখানে অডিও টেপ রেকর্ড আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় পাই না, লাঙ্গল জল আমরা পাই না, হালের মই আমরা পাই না, এগুলো একটা সময় তারাও পাবে না। আপনার ছেলেদেরকে আপনার ছেলে মেয়েদেরকে সময় দিবেন। কুসুমগুলি স্কুল নিয়ে কথা বলতেই হয়। কুসুমগুলি আমার সেলিম মামা অত্যন্ত একটা সৃজনশীল ব্যক্তি, ওনার কিছু কিছু কাজ আমার খুব ভালো লাগে, যে উনি নিত্য তৈরি করতে চায়। আমি আমাকে শ্রীপুরে অনেকে ফলো করে, আমি কিভাবে চলি না চলি, আমিও কাউকে না কাউকে ফলো করি, তার মধ্যে হলো আমার কুসুমগুলি সেলিম মামা একজন। এটা আমি তাকে ফলো করি, এটা হয়তো অনেক বুঝতে দিই না, তার কাছ থেকে শিখি, আমি দেখি, তার কাছ থেকে ফলো করার চেষ্টা করি। আমি দুইজন ব্যক্তির কাছ থেকে আমি সত্যি বেশি ফলো করি। এক হলো এই যে বন্ধু বড় ভাই মামা সেলিম মামু, আর আমার আরেক বন্ধু আছে ফজল আলী মেমোর বাড়ি চাইকি আছে। এই দুজনের কাছ থেকে আমি প্রতিনিয়ত কিছু শেখার চেষ্টা করি, যে তারা নিত্য নতুন কিছু সৃজনশীল, তারা সৃজনশীল হয়তো বা তাদের বিভিন্ন সমস্যার কারণে অন্যদের সাথে তাল দিয়ে চলতে পারে না, দরকার কি তাল দিয়ে চলা। আমরা বাজারে চিপসের মরক দেখি সুন্দর চকচক করে, এর ভিতরে খাবারটাকে আমরা দেখি বড়, আমরা দেখছি না। আমার মরক দেখা প্রয়োজন নাই, বড় বড় দালান বিল্ডিং দেখা কোনো প্রয়োজন নেই। আপনি দেখবেন বাচ্চা কি শিখতেছে, আমার বাচ্চা ভালো মানুষ হয়েছে কিনা, একটা বাচ্চা দেখবেন প্রত্যেকটা বাচ্চার ড্রেস সেটআপ কত সুন্দর, এটা দেখবেন ডিসিপ্লিন ঠিক আছে কিনা। মামার বারো মামা আপনার ছোট হোক, কিন্তু সব ডিসিপ্লিন ঠিক রাখবেন। শিক্ষা যাতে মেরুদণ্ড আগে জানতাম আমরা, কিন্তু না, সুশৃঙ্খলায় একটা জাতির মেরুদণ্ড। একটা জাতি যত বেশি সুশৃঙ্খল থাকবে, ওই জাতি তত বেশি উন্নত করবে। আপনি অনেক বড় লেখাপড়া করে বড় মানুষ হলেন, কিন্তু 10টার সময় আপনি 12টায় আসবেন, আপনি তো ভালো মানুষ না। আপনি 10টার কাজ 10টায় আমাকে করতে হবে, আমার আপনার কাছে 8টায় করতে হবে, আমার 7টার কাজ 7টায় করতে হবে, তাহলে আমি ভালো, আমি সবাইকে মূল্যায়ন করছি। আমাদেরকে এই যে বিভিন্ন স্কুলে ক্যান্টনমেন্ট পাবলিক আছে বা বিভিন্ন স্কুল আছে, এগুলো লেখাপড়া কিচ্ছু হয়, এটা আপনারা জানেন কিনা যাই না, টোটাল দায় একটা ডিসিপ্লিনে নেন, তারপর আপনারা বিভিন্ন প্রাইভেট টিউশনি করায় তাদেরকে মানুষ হয়, স্কুলে পুরো লেখাপড়া হয় না। তো মামারা বারবার বলি, আপনি ছোট পরিসরে কিন্তু ডিসিপ্লিন ঠিক রাখবেন, কাউকে ছাড় দিবেন না, কোনো গার্ডিয়ানকে ছাড় দিবেন না, ডিসিপ্লিন ঠিক রাখবেন। আর উত্তরোত্তর ভালো করবে আমি আশা করি। কম্পিটিশনের যুগ, আমরা কিন্ডারগার্টেনে যারা আছি আমরা সবাই একসাথে এক মঞ্চে কথা বললেও ভিতরে একটা ভিড়ের আমাদের মধ্যে কম্পিটিশনে কাজ করে, আমরা সারাক্ষণই কম্পিটিশনে ব্যস্ত থাকি। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমরা যারা শিক্ষকতা করি অনেকেই ব্যবসা মনে করেন, আসলে এদেশে অনেকে ব্যবসা করে, কে ইয়াবার ব্যবসা করে, কে মদের ব্যবসা করে, কেউ অস্ত্রের ব্যবসা করে। আমরা নয় স্কুল থেকে ব্যবসা করলাম, আমরা তো দিচ্ছি এত বাচ্চাদেরকে, তাহলে সমস্যা দেখি আমরা ব্যবসা না করলাম, কতটা ব্যবসা করি এটা যদি আপনি এই জায়গায় আসলে আমরা বুঝতে পারবেন আমরা কতটা ব্যবসা করি। আমাদের নিজের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখতে পারি না। আমার ছেলেটা বৃত্তিভেদ সাধারণ মেয়ে, সে আজকে দূরে দূরে চিকে কানাকাটি করতেছে, তার একটা তার সাথে ছবি তুলতাম, তার গলার মধ্যে গোল্ডেনটা পাইছে যায়, গোল্ডেনটা দিতাম, আমরা সময় পাইতেছি না। দুজনের সাথে আমাদের বাবা আর ছেলের মাঝে টাইমিং হচ্ছে না, অথচ পরের সন্তানের জন্য আমরা চলে আসছি, ধরে চলে আসছি। দেখেন, আমরা নিজের সন্তানের চেয়ে অন্যের সন্তানকে বেশি ভালোবাসি। আর আমরা শিক্ষক যারা আছি, এই পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যে পরের সন্তানের সফলতা দেখে তার ভালো লাগে, এই শিক্ষক জাতি। আপনার সন্তান যত ভালো করবে তত আমাদের কাছে ভালো লাগবে, আর আপনার সন্তান যত খারাপ করবে তত আমাদের খারাপ লাগবে, কষ্ট। এটাকে ব্যবসা বলে। আমার এই বৃত্তিতে আমার কমপক্ষে আমার 30 লক্ষ টাকা প্লাস আমার খরচ হয়েছে। আসলে কি 30 লক্ষ টাকা আমি উড়াইতে পারছি? যাই হোক, আপনারা ভালো থাকবেন, কুসুমগুলির প্রতি সর্বোচ্চ নজর রাখবেন। আর মায়েরা যারা আছেন, বাবারা তো হইলো বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, মা হলো একটা সন্তানের সবচেয়ে বড় শিক্ষক, এটা মনে রাখতে হবে। কারণ যে জাতি যত বেশি উন্নত, যে জাতি যত শিক্ষিত তত উন্নত। তার মানে হইলো নেপোলিয়ন বলে গেছিল একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতীয় উপহার। কোন শিক্ষিত মা বলছে? আমি কি মাস্টার্স পাস শিক্ষিত মা বলছে বলো না? যে মা স্বশিক্ষা শিক্ষিত, যে মা তার সন্তানের সর্বোচ্চ সময় দেয়। কালকে আমার অনুষ্ঠানে মাঝে পদার্থী মাননীয় মহোদয় একটা কথা বলছে যে আমার ওয়াইফ, আমার ছেলে ভার্সিটি করে, তো আমার ওয়াইফ পার্টি নিয়ে ভার্সিটি মাঠে বসে রয়েছে, সে ক্লাস করে আসবে, আমি বাচ্চা নিয়ে বাসা যাবো। বাচ্চা বলতেছে, বাবা মা আমি বড় হয়েছি, এখন আমাকে পাহারা দিতে হবে না, তুই যত বড় হবা তত আমাদের রিস্ক বেশি।
কিন্তু আমরা যারা কি করি, আমার গার্ডিয়ানরা যারা আছে কি করি, প্লে বাচ্চা হলে বাচ্চা প্লে নার্সারির সময় বাচ্চাদেরকে অনেক বড় স্বপ্ন দেখি, আমরা ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, জজ হবে। বাচ্চা বড় হয়ে থাকে আর আমরা দূরে চলে যেতে থাকি। এটা আমাদের চরম ভুল। সবসময় মনে রাখতে হবে আপনাদের যে আপনার সন্তান মানে আপনার সম্পদ। আপনি জীবনে যা কিছু করতেছেন সব আপনার সন্তানের জন্য, এটা মনে রাখবেন সব সময়। আপনার সন্তানকে সময় দিবেন। সন্তানকে রাগারাগি না, রাগ করা যাবে না, কোনো অবস্থায় মারা যাবে না। যখন আপনার রাগ উঠবে, প্রচন্ড রাগ উঠবে, রুম থেকে বেরিয়ে যাবে, প্রয়োজনে 5 মিনিট ঘুরে আসবে, পরে আবার রুমে যাবে। কিন্তু তারপরে বাচ্চা যখন মারবেন না, দমন দিবেন না। একটা সময় এরা অনেক ভালো ভালো। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনার সন্তানদেরকে সর্বোচ্চ সময় দিবেন, স্কুলে পাঠাবেন। স্কুল একটা সন্তানের অনেক কিছু, এটা আমরা গত করোনায় আমরা বুঝতে পারছি স্কুল না থাকলে কি হয়। স্কুলে সময় দিবেন, বাচ্চাদের সময় দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আমি আমি আমাদের এই স্কুলের যে প্রতিষ্ঠাতা ফজিলা খাতুন, ওনার বিধি আত্মার মাকে কামনা করে আমি কথা শেষ করছি। মানে মৃত্যুর পরে, আমি চলে যাবার পরে